আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে ককরোচের থোরাক্স এবং অ্যাবডোমেন পোর্শন। আগের ক্লাসে আমরা পড়েছি যে ককরোচের বলেছিলাম যে ককরোচের বডি ডিভাইডেড ইন্টু 3 পার্ট। একটা হচ্ছে কি না হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। হেড পোর্শন কি কি অংশ নিয়ে গঠিত দেখলাম, মাউথ পোর্শন নিয়ে গঠিত। তো হেড পোর্শনটা আমাদের কমপ্লিট হয়েছে। এখন আমরা পড়বো থোরাক্স পোর্শনটা। এই যে ক্লাসটাগুলো করাচ্ছি, তো এখান থেকে মোটামুটি কোশ্চেন আছে। মাউথ পার্টসগুলো ইম্পর্টেন্ট, তোমাদেরকে করিয়েছি, হোম টাস্কও দিয়েছিলাম। আর যেটা আসে সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের ক্রপ অ্যান্ড গিজার্ড কি। আচ্ছা, তারপরে যখন আমি তাদের জনন দেখব, তখন সেখানে দেখবো জনন অঙ্গতে, সেখানে কিছু কোশ্চেন আছে। এই ককরোচটা পড়ার সময় কি করতে হবে, তোমাদেরকে ইমাজিন করতে হবে। সব থেকে বড় কথা, বই দেখে শুধুমাত্র পড়ে মুখস্থ করার থেকে যখন আমি যে জিনিসগুলো বলবো, যে আমি আজকে পড়াবো যে পার্ট, থোরাসিক পার্ট, তো দেখবো যে সেই থোরাসিক পার্টের মধ্যে যে অংশগুলো বলবো তোমাদেরকে ইমাজিন করতে হবে যে হ্যাঁ এটা বলছেন, মানে এখন তাহলে এটা এই অংশ নিয়ে গঠিত। আমি ধরে বললাম যে ককরোচের লেগ হচ্ছে 9টা সেগমেন্টে বিভক্ত, 9টা খণ্ড নিয়ে যুক্ত গঠিত। তখন তোমাকে ইমাজিন করতে হবে যে ককরোচের লেগটা হচ্ছে কি 9টা পরপর খণ্ড আছে। ইমাজিন করলে কি হবে না, জিনিসগুলোকে আরো বেশি ভালো করে তোমরা নিতে পারবে। ঠিক আছে, দেখো তাহলে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ককরোচের থোরাসিক রিজিয়ন। থোরাক্স, ওকে, অর্থাৎ বক্ষ। এরপরে দেখো, এর আগে পড়েছিলাম যে ককরোচের বডিটা হচ্ছে ডিভাইডেড। ককরোচের বডিটা তৈরি হয়েছে অনেকগুলো সেগমেন্ট দ্বারা, অনেকগুলো খণ্ড দ্বারা। তোমরা তো ককরোচ দেখলে দৌড়ে ভয় পালাও, কিন্তু ককরোচকে যদি খুব কাছ থেকে হাতে নিয়ে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে যে ককরোচের বডিটা হচ্ছে অসংখ্য অনেক অনেক সেগমেন্ট অর্থাৎ খণ্ডে যুক্ত। আর কি বলেছিলাম যে ককরোচের যে এক্সোস্কেলিটাল স্ট্রাকচার, অর্থাৎ বহির যে কঙ্কাল গঠন, এক্সোস্কেলিটাল স্ট্রাকচার, সেখানে কি বলেছিলাম যে কাইটিন নির্মিত, অর্থাৎ পলিস্যাকারাইড যুক্ত কাইটিন নির্মিত আবরণ থাকে, স্ক্লেরাইড বলেছিলাম, গঠন করে। দেখো, এই থোরাক্স অংশ কোনটাকে বলবো? ককরোচের হেডটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ বলেছিলাম। তাহলে ধরো এই অংশটা কি অংশ? এটা হচ্ছে থোরাক্স, অর্থাৎ বক্ষ। এই থোরাক্স অঞ্চলটা আবার দেখবো ককরোচের 3টে সেগমেন্ট দ্বারা গঠিত। সেগমেন্ট মানে খণ্ড। কি কি? থোরাক্স আবার 3টে সেগমেন্ট আছে। একটা আছে প্রোথোরাক্স, একটা আছে মেসোথোরাক্স, একটা আছে মেটাথোরাক্স। দেখো, তাহলে সেগমেন্ট 3টে অংশে বিভক্ত, প্রোথোরাক্স, মেসোথোরাক্স এবং মেটাথোরাক্স। এই দেখো, এটা হচ্ছে তোমার হেড, তাই না? এটা হেড, এটা হচ্ছে থোরাক্স রিজন। এই যে প্রথম যে সেগমেন্ট যাকে বলা হচ্ছে প্রোথোরাক্স, সেকেন্ড সেগমেন্ট যাকে বলা হচ্ছে মেসোথোরাক্স, এন্ড পশ্চাৎ যে সেগমেন্ট তাকে বলা হচ্ছে মেটাথোরাক্স। তাহলে এটা হচ্ছে অগ্রবক্ষ, আচ্ছা এটা হচ্ছে মধ্য, আর এটা হচ্ছে কি পশ্চাৎ, মানে শেষ থোরাক্স, শেষ পার্ট। বোঝা গেছে? তাই ককরোচের থোরাক্সটা 3টে সেগমেন্টে বিভক্ত, প্রোথোরাক্স, মেসোথোরাক্স এবং মেটাথোরাক্স। এবারে দেখো, বলেছিলাম যে ককরোচের যে এক্সোস্কেলিটাল স্ট্রাকচার কাইটিন নির্মিত, এই কাইটিন নির্মিত যে গঠনটা, সেখানে একটা কি থাকে, আর্থোডিয়াল পর্দা বা আর্টিকিউলার মেমব্রেন বর্তমান থাকে। তাহলে কি বললাম যে ওই যে কাইটিন নির্মিত এক্সোস্কেলিটন মানে যখন কাইটিন নির্মিত, যখন সেগমেন্ট খোলকগুলো যখন পরপর অবস্থান করছে, তখন কি করছে না তাকে স্ক্লেরাইড বলছে। সেই স্ক্লেরাইডে আবার কি হয় না আর্থোডিয়াল একটা মেমব্রেন বা পর্দা গঠন করে। ওকে, কোথায়? স্ক্লেরাইডের উপর। স্ক্লেরাইডের উপর কি হয়, একটা আর্থোডিয়াল
বা আর্টিকিউলার মেমব্রেন গঠন করে। ওকে, তো এই যে বলছি যে স্ক্লেরাইড, ককরোচের স্ক্লেরাইড সারা বডি গঠিত, স্ক্লেরাইড দ্বারা গঠিত থাকে, মানে প্লেটের মতো যখন পরপর অবস্থান করছে কার্টিনগুলো তখন তারা স্ক্লেরাইড বলছি। সেই স্ক্লেরাইড বিভিন্ন স্ক্লেরাইডের আবার অবস্থান অনুযায়ী নাম আছে। ওকে, ধরো হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ককরোচের অ্যাবডোমেন পোরশন, নিচের পোরশন। তো এই যে উপরের অংশ যেদিকে লেগ নেই, অর্থাৎ ধরো এটা হচ্ছে ককরোচ, ওকে, এদিকে উইংস আছে, তাহলে এই পোরশনটাকে আমরা কি বলছি? ডরসাল পোরশন, ডরসাল পার্ট। আর নিচের অংশটাকে কি বলছি? যেদিকে লেগস আছে তাকে বলছি ভেন্ট্রাল পার্ট। তাহলে এই ডরসাল পার্টে, অর্থাৎ ককরোচের যে উপরের, ইমাজিন করো যে ককরোচের বডির যেখানে উইংস আছে অর্থাৎ দেহের উপরের ভাগটা, সেখানকার স্ক্লেরাইডকে বলা হয় কি না ডরসাল টার্গাম। বুঝা গেছে? অর্থাৎ স্ক্লেরাইডের বিভিন্ন অবস্থান অনুযায়ী, জায়গা অনুযায়ী তার নামকরণ করা হয়েছে। টার্গামটার কিছুই না, তার ডরসাল পোর্শনে অবস্থিত স্ক্লেরাইডকে বলা হচ্ছে ডরসাল টার্গাম। আচ্ছা, ভেন্ট্রাল অর্থাৎ যেদিকে লেগস আছে, ইমাজিন করো সেই লেগস পোর্শনে যে স্ক্লেরাইড বর্তমান তাকে বলা হচ্ছে কি না ভেন্ট্রাল স্টার্নাম। ওকে, আর ককরোচের বডির দু সাইডে, দুপাশে অবস্থিত স্ক্লেরাইডকে বলা হচ্ছে ল্যাটারাল প্লিউরি। বুঝে গেছে? তাহলে কি কি বললাম না? এটা হলো পুরো মেসো এবং মেটাথোরাক্স নিয়ে গঠিত স্ক্লেরাইড। কি বললাম যে স্ক্লেরাইডের অবস্থান অনুযায়ী নাম কি না ডরসাল পোর্শনে অবস্থিত স্ক্লেরাইডকে বলে কি ডরসাল, এই নামগুলো মনে রাখবেন, হ্যাঁ, ডরসাল টার্গাম। ওকে, উপরের অংশে অবস্থিত স্ক্লেরাইডকে বলা হচ্ছে ডরসাল টার্গাম। দেখো, ভেন্ট্রিকেল পোর্শনে অবস্থিত স্ক্লেরাইডকে বলা হচ্ছে, নোট করুন, ভেন্ট্রাল স্টার্নাম। ওকে, বলেছো? ভেন্ট্রাল স্টার্নাম বলা হয়, বা একে আর কি একটা কি ল্যাটারাল পোর্শনে অবস্থিত ল্যাটারাল প্লিউরি। আর একটা হচ্ছে ল্যাটারাল স্ক্লেরাইডকে বলা হচ্ছে ল্যাটারাল প্লিউরি বা প্লিউরা। প্লিউরা বুঝে গেছে? তিনটে নাম। তাহলে ডরসাল পোর্শনে অবস্থিত স্ক্লেরাইডকে ডরসাল টার্গাম, ভেন্ট্রাল দিকে অবস্থিত যেটাকে লেগস আছে তাকে ভেন্ট্রাল স্টার্নাম বলা হয়, এবং দুই পাশে অবস্থিত স্ক্লেরাইডকে বলা হচ্ছে ল্যাটারাল প্লিউরা। ওকে, দেখো এরপর এই যে অঞ্চলটা দেখতে হচ্ছে থোরাসিক পোর্শন। এই থোরাসিক পোর্শনে এই যে প্রোথোরাসিক, এই প্রোথোরাসিক অঞ্চলটা হচ্ছে অনেকটা বেশি অংশ নিয়ে গঠিত। ওকে, অর্থাৎ থোরাসিক রিজিয়নে, থোরাসিক বক্ষের মধ্যে প্রোথোরাসিক অংশটা অনেকটা লার্জ পোর্শন, অনেকটা বেশি অংশ নিয়ে গঠিত, যাকে কি বলা হয় না প্রোনোটাম বলা হয়। একে বলা হয় প্রোনোটাম। ওকে, তাহলে প্রোনোটাম হচ্ছে কি বললাম যে থোরাক্সের প্রোথোরাসিক রিজিয়নের লার্জ পার্টটাকে বলা হচ্ছে, নাম কি হচ্ছে প্রোনোটাম। দেখো এরপর এই থোরাসিক অঞ্চলে আর কি কি অবস্থিত, এই যে থোরাক্স রিজিয়ন সেখানে কি কি নিয়ে গঠিত, অর্থাৎ থোরাসিক অ্যাপেন্ডিক্স। দেখো দেখো এরপর দেখবো থোরাসিক অ্যাপেন্ডাইটিস, অর্থাৎ কি থোরাসিক অঞ্চলে অবস্থিত কি কি অংশ নিয়ে গঠিত।
অ্যাপেন্ডেজেস কি কি অংশ নিয়ে গঠিত? থোরাসিক পোর্শন আবার একটা হচ্ছে লেগ আর হচ্ছে উইং, লেগস এন্ড উইংস। ওকে, দুটি অংশ নিয়ে গঠিত। এই যে থোরাসিক পোর্শন, এখানে লেগ বর্তমান লেগ আছে এবং তার সঙ্গে কি আছে? উইংস। লেগ হচ্ছে কতগুলো? 3 পেয়ার আর 6টি থাকে, আর উইংস হচ্ছে 2 পেয়ার। ফার্স্ট আমরা লেগ দেখব। তো এই প্রত্যেকটা লেগ আবার, আর ককরোচের প্রত্যেকটা লেগ কতগুলি সেগমেন্টে বিভক্ত? প্রত্যেকটা লেগ 9টা সেগমেন্টে বিভক্ত। এটা একটা কোশ্চেন আসে যে ককরোচের লেগ কটা সেগমেন্ট নিয়ে গঠিত? 9 সেগমেন্ট নিয়ে গঠিত হচ্ছে ককরোচের লেগ। তাহলে each leg has 9 segment। ওকে, প্রত্যেকটা লেগের 9টা সেগমেন্ট দ্বারা গঠিত। এবার দেখো লেগ যেখানে অবস্থিত তার সেই অনুযায়ী লেগের নাম, অর্থাৎ প্রোথোরাসিক অঞ্চলে অবস্থিত লেগকে বলা হচ্ছে প্রোলেগস। ওকে, বোঝা গেছে যে প্রত্যেকটা লেগ হচ্ছে 6টা লেগ আছে, প্রত্যেক এক একটা লেগ 9 সেগমেন্ট, 9টা সেগমেন্ট নিয়ে গঠিত, 9টা সেগমেন্টে বিভক্ত। তাহলে এই লেগের মধ্যে হচ্ছে প্রোথোরাসিক অঞ্চলে প্রোথোরাসিক অঞ্চলে অবস্থিত লেগকে বলা হচ্ছে প্রোলেগ। ওকে, আচ্ছা মেসোথোরাসিক অঞ্চলে অবস্থিত লেগকে বলা হচ্ছে মেসোলেগ। এন্ড মেটাথোরাসিক অঞ্চলে অবস্থিত লেগকে বলা হচ্ছে মেটালেগস। তাহলে এই প্রোথোরাসিকে এক পেয়ার লেগ আছে যাকে বলা হচ্ছে প্রোথোরাসিক লেগ। মেসোথোরাসিকে অবস্থিত লেগ হচ্ছে এক পেয়ার, দুটো মেসোথোরাসিক লেগ, মেসো লেগ। এন্ড মেটাথোরাসিক রিজিয়ন অঞ্চল খণ্ডে সেগমেন্টে অবস্থিত লেগকে বলা হচ্ছে মেটালেগস। ওকে, এই প্রত্যেকটা অঞ্চলে কটা করে লেগ আছে? 2টি করে। ঠিক আছে, তাহলে 2টি করে লেগস বর্তমান। এখানে আছে কয়টি? 1 পেয়ার। বুঝা গেছে? দেখো এরপর আমরা লেগের স্ট্রাকচার দেখব। তাহলে আরেকবার বলি, থোরাসিক অঞ্চল গঠিত, থোরাসিক রিজিয়ন হচ্ছে কি বললাম যে 3টে সেগমেন্ট দ্বারা গঠিত, প্রোথোরাসিক, মেসোথোরাসিক এবং মেটাথোরাসিক। আচ্ছা দেখালাম সব থেকে বড় যে অঞ্চলটা প্রোথোরাসিকে, যাকে বলা হয় প্রোনোটাম বলা হয়। আর কি বললাম যে এই থোরাসিক অঞ্চলটা আবার কি কি অংশে গঠিত? উইংস এবং লেগ। প্রত্যেকটা 3 পেয়ার অফ লেগ বর্তমান, 6টা লেগ। ইচ লেগ হচ্ছে তোমার হ্যাজ 9 সেগমেন্ট, 9টা সেগমেন্ট বর্তমান থাকে। আর কি হচ্ছে না, যে অঞ্চলে যে থোরাসিক সেগমেন্টে বর্তমান লেগ সেই অনুযায়ী তার নামকরণ হয়েছে প্রো, মেসো এবং মেটা লেগ। এরপর আমরা দেখব যে লেগের স্ট্রাকচারটা কেমন হয়ে যায়, দেখতে কেমন। স্ট্রাকচার অফ লেগস দেখো, ককরোচে যদি আমরা একটা লেগকে যদি আমরা তুলে দেখাই তাহলে দেখতে পাবো কি, প্রথম যে লেগের একদম উপরের অংশ যেটা হচ্ছে কক্সা, এই ত্রিকোণাকৃতি যে অংশ দেখা যাচ্ছে দেখা বলা হচ্ছে কক্সা। এটা স্টার নামের সঙ্গে যুক্ত। ট্রোকান্টার, তারপরের যে অংশটা তাকে বলা হচ্ছে ট্রোকান্টার। ফিমার, এই ফিমার হচ্ছে কি না সব থেকে শক্ত অংশ, এটা হচ্ছে শক্ত অংশ। তাহলে ককরোচের লেগের মধ্যে কোন পার্টটা সব থেকে শক্ত পার্ট? তুলনামূলকভাবে ফিমার। আর এই যে লার্জ যে অংশটা যাকে বলা হচ্ছে টিবিয়া, তাহলে এই টিবিয়া হচ্ছে ককরোচের লেগের মধ্যে সব থেকে লম্বা অংশ কোনটা? টিবিয়া। শক্ত অংশ কোনটা? ফিমার। ওকে, ত্রিকোণাকৃতি কক্সা আর টার্সাস। তাহলে কটা জিনিস দেখা যাচ্ছে? কক্সা, ট্রোকান্টার, টিবিয়া এবং টার্সাস। এই যে টার্সাস অংশটা, এই
লাস্ট যে খণ্ড যার নাম হচ্ছে টার্সাস। ওকে, আচ্ছা এই টার্সাস আবার 5টা খণ্ডে বিভক্ত। আমি তোমাদেরকে গ্রুপে ক্লাসের টাইমে ছবিটা যখন পাঠিয়ে দেবো তখন এই লেগের স্ট্রাকচারটা করতে করতে এটা পজ করে ছবিটাকে দেখে নেবে একবার, দিয়ে দেন আবার করবে। ওকে, এই টার্সাস আমরা দেখবো যে আবার এইভাবে 5টা খণ্ডে বিভক্ত। এই 5টা খণ্ডযুক্ত মুভেবল পার্ট যাকে বলা হচ্ছে টার্সোমিয়ার। টার্সাস 5টা খণ্ডে বিভক্ত যাকে বলা হচ্ছে টার্সোমিয়ার বলা হচ্ছে। এই 5টা খণ্ডের মধ্যে একদম শেষতম যে টার্সাস খণ্ড আছে যাকে বলা হচ্ছে কি না প্রি টার্সাস। ওকে, কি বললাম, এটা তো প্রি টার্সাস। টার্সাস অর্থাৎ ককরোচের লেগের একদম শেষ পোর্শন যাকে টার্সাস বলা হচ্ছে। এই টার্সাস অংশটা আবার 5টা খণ্ডে গঠিত, যার জন্য কি বলা হচ্ছে যে টার্সোমিয়ার। টার্সাসের একদম শেষ খণ্ডকে বলা হচ্ছে প্রি টার্সাস। আর টার্সাসের দেখতে পাচ্ছ এই যে লেগের যে দুদিক থেকে একটা অংশ দেখা যাচ্ছে ছুঁচালো যাকে বলা হচ্ছে কি না পুলভিলাস। পলভিলাস বলা হচ্ছে। পলভিলাস কেন বলা হচ্ছে একে দেখো না, একে পালভিলাস বলা হচ্ছে এই যে দুদিকে সুজল অংশটা। যখন ককরোচ যখন দৌড়ায় দেখবে কোনো রাফ জায়গাতে তো দৌড়াচ্ছে, বাট যদি কোনো মসৃণ তল হয় সেখানেও দেখবে তারা খুব দ্রুত ছুটতে পারে। কি করে, এই যে বললাম যে পালভিলাস যে পোর্শনটা এই কাঁটার মতো অংশটা কি করে, তারা সেই তলের সঙ্গে আটকে রেখে রেখে মানে নিজেকে আটকে রেখে রেখে জায়গাটাকে ধরে রেখে তারপর ধরে দৌড়ায়। ওকে, আচ্ছা এই ককরোচের যদি আমরা মানে ককরোচের যে স্পিড যে গতিতে দৌড়ায় ওরা, একটা মানুষ যদি 300 কিমি পার আওয়ার 1 ঘন্টা যদি 300 কিলোমিটার দৌড়ায়, ওকে, তাহলে সেটা হচ্ছে ককরোচের দৌড়ানোর সমান। বুঝা গেছে তো কতটা স্পিডে দৌড়ায় ওরা। ওকে, তাহলে এই অংশের গঠিত লেগ স্ট্রাকচার অফ লেগ ছবিটা ড্র করবে, ড্র করে যা বললাম মনে রাখবে। ওকে, এরপর আমরা দেখবো যে থোরাক্সের মধ্যে আর একটা অংশ কি বলেছিলাম যে কি অংশটা গঠিত, লেগ পোর্শন গেল। এরপর আমরা দেখবো উইংস। উইং দেখো উইংস বলেছিলাম কটা, 2 পেয়ার, তাই না? 2 পেয়ারের মধ্যে একটা হচ্ছে ফোর উইংস আর একটা হচ্ছে হাইন্ড উইংস, অর্থাৎ অগ্র ডানা এবং পশ্চাৎ ডানা। এই ফোর উইংস, এই উইংস কিন্তু লেগ কিন্তু বললাম প্রোথোরাক্সেও পাওয়া যায় গঠিত, মেসোথোরাক্সেও বর্তমান এবং মেটাথোরাক্সেও বর্তমান, অর্থাৎ এই 3টে অঞ্চলে বর্তমান। কিন্তু উইংস কিন্তু শুধুমাত্র এই মেসো এবং মেটা এই 2টি অঞ্চলের মধ্যেই গঠিত। ওকে, ফোর উইংস অগ্রডানা সেটা হচ্ছে কোথায় না মেসোথোরাসিক, মেসোথোরাসিক অঞ্চলে গঠিত। এই ফোর উইংস মেসোথোরাসিক অঞ্চলে গঠিত বলে মেসোথোরাসিক উইংস বলা হয়। একে কি বলা হয়, মেসোথোরাসিক উইংস। আর একটা নাম বলা হয় এলিপ্টা, কি বলা হয়, এলিপ্ট্রা বলা হয়। এলিপ্ট্রা বা একটা কি না টেগমিনা। বুঝা গেছে? তাহলে উইংস হচ্ছে 2 পেয়ার, ফোর উইংস এন্ড হাইন্ড উইংস, অগ্রডানা পশ্চাৎ ডানা। প্রোথোরাক্সে কোনো ডানা গঠিত হয় না, বর্তমান থাকে না। মেসোথোরাক্সে ফোর উইংস বর্তমান এবং মেটাথোরাক্সে হাইন্ড উইংস বর্তমান। মেসোথোরাসিক ফোর উইংস কে মেসোথোরাক্সিক উইংস বলা হয় বা এলিপ্ট্রা বলা হয় বা টেগমিনা বলা হয়। ওকে, এখানে ফোর উইংস থাকে কত না 1 পেয়ার, 2টো, আর হাইন্ড উইংস থাকে 2টো, পশ্চাৎ ডানা। দেখতে পাচ্ছ এই যে এখানে থাকে 2টো। এই হাইন্ড উইংস হচ্ছে কোন অঞ্চলে কোথা থেকে উৎপন্ন হয় বললাম, মেটাথোরাসিক, মেটাথোরাসিক উইংস বলা হচ্ছে। ক্লিয়ার? এবারে দেখো এই ফোর উইংস কিন্তু এর কাজ হচ্ছে এ উড়তে মানে সাহায্য করে না। ফোর উইংস বা অগ্রডানা কিন্তু ওড়ার সময় এর কোনো ভূমিকা নেই। তাহলে কি কাজ করে, এই ফোর উইংস কি করে, এই হাইন্ড উইংস কে অর্থাৎ পিছনের ডানাকে কি করে ঢেকে রাখে।
যখন ককরোচ তো দৌড়ে মাঝে মধ্যে, ককরোচ যখন দৌড়ানোর সময় ডানাগুলো যখন বিস্তার করে, তখন কি করছে এই অগ্র যে ডানা ফোর উইংস সে কি করছে না কভার করে রাখছে, ঢেকে রাখছে কাকে না হাইন্ড উইংস কে। ঠিক আছে, তাহলে এর কাজ হচ্ছে কি, এর কাজ হচ্ছে হাইন্ড উইংস কে ঢেকে রাখা। আর কি বললাম, আরেকটা জিনিস নোট করবে এখানে যে ফোর উইংস কিন্তু ওড়ার সময় এর কোনো ভূমিকা নেই। আর হাইন্ড উইংস বললাম যেটা মেটাথোরাসিক অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে, এর কাজ হচ্ছে কি না উড়তে সাহায্য করে। দেখো ক্লিয়ার কিনা, নোট করো, নোট করো না এটা। ওকে, এই হাইন্ড উইংস হচ্ছে খুব থিন আর ফোর উইংস একদম ডার্ক, যদি কাছ থেকে নিয়ে দেখা হয় তাহলে। ওকে, এই ফোর উইংস হচ্ছে ডার্ক আর হাইন্ড উইংস হচ্ছে থিন। যদি আমরা একটা উইংস কে যদি আমরা দেখি তাহলে দেখবো যে এখানে কি বর্তমান থাকে, দেখতে পাচ্ছ এখানে থাকে ভেন। অর্থাৎ উইংস এর যদি আমরা দেখি তাহলে দেখো উইংস এর মধ্যে কি থাকে, ভেন থাকে, নার্ভ থাকে। ওকে, উইংস এর মধ্যে। আচ্ছা, এরপর বোঝা গেছে তাহলে থোরাক্স রিজিয়ন কোন কোন অংশ নিয়ে গঠিত, উইংস এবং লেগস। আরেকটা অংশ আছে, দেখো আরেকটা জিনিস পাওয়া যায় যেটা হচ্ছে থোরাসিক স্পিরেকেল। এটা হচ্ছে কি না বক্ষদেশীয় শ্বাস ছিদ্র, স্পিরেকেল শ্বাস ছিদ্র। ককরোচের টোটাল 10 পেয়ার, 10 জোড়া শ্বাস ছিদ্র বর্তমান, তার মধ্যে প্রথম 2 জোড়া কোথায় অবস্থিত, বক্ষে অবস্থিত। ওকে, শ্বাস ছিদ্রের কাজ কি, শ্বাস বায়ুর আদান প্রদান ঘটানো। তাহলে থোরাসিক স্পিরেকেল লক্ষ্য করা যায়, বক্ষীয় শ্বাস ছিদ্র 10 জোড়া শ্বাস ছিদ্র বর্তমান, তার মধ্যে প্রথম 2 জোড়া বক্ষে অবস্থান করে, এবং এর কাজ শ্বাস ছিদ্রের কাজ কি বললাম, শ্বাস বায়ু আদান প্রদান ঘটানো। ওকে, তাহলে থোরাসিক পার্টটা কমপ্লিট। এরপর আমরা যে অংশ দেখবো ককরোচের অ্যাবডোমেন। দেখো উদর, এই অ্যাবডোমেন যেটা পোর্শন, এখানে কিন্তু একটা কথা বলি, অনেক কিছু আছে, গোনাফোফাইসিস আছে, আচ্ছা ভার্স ডিফারেন্স আছে, এই যে টার্মগুলো আছে জনন ছিদ্র, এইগুলো কিন্তু আমি এখন বলছি না, যেটা লাগবে সেটা বলছি, কারণ এই জিনিসগুলো যখন স্পেশাল করে আমি স্ত্রী ককরোচ এবং পুরুষ ককরোচ যখন স্ট্রাকচার করাবো জনন গ্রন্থির, তখন কিন্তু ওখানে সমস্ত জিনিসগুলো ডিটেলস আছে। ওকে, দেখো তাহলে অ্যাবডোমেন, এই অ্যাবডোমেন হচ্ছে কোন অংশটা, এটা হচ্ছে ককরোচের হেড, এটা হচ্ছে ককরোচের, এই অংশটা হচ্ছে ককরোচের কি, এটা অ্যাবডোমেন। এই পোরশনটা হচ্ছে অ্যাবডোমেন পার্ট। ওকে, এই অ্যাবডোমেন পোরশনটা আবার কতগুলো সেগমেন্ট নিয়ে গঠিত বা কতগুলো খণ্ডে বিভক্ত, 10টা খণ্ডে বিভক্ত। তাহলে অ্যাবডোমেন has 10 segment in adult cockroach. অ্যাডাল্ট ককরোচের অ্যাবডোমেনটা হচ্ছে 10টা খণ্ড নিয়ে গঠিত, 10টা খণ্ড। 10টা খণ্ডের মধ্যে কিন্তু সবগুলো বাইরে থেকে দেখা যায় না। ওকে, আর এমব্রায়োতে কয়টা সেগমেন্ট বর্তমান থাকে, 11টা সেগমেন্ট থাকে।
এমব্রায়োতে হচ্ছে তোমার এমব্রায়ো হচ্ছে 11টা সেগমেন্ট নিয়ে গঠিত অ্যাবডোমেন পোর্শনটা, আর অ্যাডাল্ট ককরোচ হচ্ছে 10 সেগমেন্ট নিয়ে গঠিত। ওকে, এই অ্যাবডোমেনের উপর ভিত্তি করে মেল এবং ফিমেল ককরোচকে আলাদা করা যায়। অর্থাৎ ফিমেলের অ্যাবডোমেনটা হচ্ছে তোমার বড়, আর মেলের অ্যাবডোমেন পোর্শনটা হচ্ছে, অর্থাৎ এই অ্যাবডোমেনটা পোর্শনটা হচ্ছে ছোট। ফিমেলের বড়, মেলের ছোট। কি বললাম? ফিমেল হচ্ছে লার্জ কি অ্যাবডোমেন, আর মেলের হচ্ছে তোমার কি না কম। ঠিক আছে, এরপরে দেখো এই অ্যাবডোমেন, আবার এই অ্যাবডোমেন অ্যাপেন্ডেজ এটা আবার কি কি নিয়ে গঠিত? দেখো অ্যাবডোমেন আমার দুটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে অ্যানাল সার্সি, আর একটা হচ্ছে অ্যানাল স্টাইল। এই দুটো পার্ট কি অংশ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন আসবেই পরীক্ষাতে, এমসিকিউ আসতে পারে যে অ্যানাল সার্সি কার্ড দেখা যায়, অ্যানাল স্টাইল কার্ড দেখা যায়, বা পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে অ্যানাল সার্সির এবং অ্যানাল স্টাইলের মধ্যে পার্থক্য করো। ওকে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে দেখো ফার্স্ট আমরা বলবো অ্যানাল সার্সি। অ্যানাল সার্সি হচ্ছে এটা সেন্সরি সেল নিয়ে গঠিত। অ্যানাল সার্সি কোনটা বলছি? এটা হচ্ছে অ্যাবডোমেন পার্ট, আমি পুরোটা আঁকছি না। এটা হচ্ছে ককরোচের অ্যাবডোমেন পার্ট। এই অ্যাবডোমেন পার্টে এই যে দুরকম অংশ দেখা যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে অ্যানাল সার্সি। ওকে, এই অ্যানাল সার্সি ককরোচের মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রে দেখা যায়। তাহলে অ্যানাল সার্সি কার দেখা যায় না? মেল অ্যান্ড ফিমেল ককরোচ। মেল এবং ফিমেল ককরোচের ক্ষেত্রে বোথ উভয়ের ক্ষেত্রে অ্যানাল সার্সি বর্তমান। অ্যানাল সার্সি হচ্ছে ককরোচের যে বললাম যে অ্যাবডোমেন পার্টটা 10টা সেগমেন্ট নিয়ে গঠিত, 10টা খণ্ডে বিভক্ত। এই 10টা সেগমেন্টের মধ্যে 10th যে সেগমেন্ট, লাস্ট সেগমেন্টে অবস্থিত হচ্ছে অ্যানাল সার্সি। বোঝা গেছে কি? এই অ্যানাল সার্সিতে হচ্ছে কি থাকে? সেন্সারি সেল বর্তমান থাকে। এই যে দেখতে পাচ্ছ, এই অ্যানাল সার্সিতে কি থাকে? সেন্সারি সেল বর্তমান থাকে। এই অ্যানাল সার্সি এইগুলো আবার 15টা সেগমেন্ট নিয়ে গঠিত। এই যে সার্সি এইগুলো আবার কি না 15টা এরকম খণ্ড নিয়ে গঠিত। ওকে, তাহলে কি বললাম দেখো, বোঝা গেছে? তাহলে অ্যানাল সার্সি যেটা বলছি সেটা হচ্ছে যে স্মল ফিলামেন্টাস আর কি স্ট্রাকচার of 10th segment in both sex। তাহলে কি বললাম যে স্মল, এটা স্মল ফিলামেন্ট যুক্ত স্ট্রাকচার অফ 10 সেগমেন্ট। এটা মনে রাখবে, 10 নম্বর সেগমেন্টে অবস্থিত হচ্ছে অ্যানাল সার্সি, বোথ সেক্স মানে মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রে, উভয়ের মধ্যে। তাহলে এটা কোথায় অবস্থিত না 10 নাম্বার সেগমেন্টে অবস্থিত। বারবার বলছি, মেল এবং ফিমেল, মেল অ্যান্ড ফিমেল ককরোচ। মেল এবং ফিমেলের ক্ষেত্রে অ্যানাল সার্সি বর্তমান সেন্সারি সেল থাকে। পয়েন্টগুলো নোট করে নেবে। এবারে এই অ্যানাল সার্সির কাজ কি? দেখবে ককরোচ যখন মেঝেতে দৌড়াচ্ছে, এবার আমরা যখন তাকে তাড়া করে যাচ্ছি, তাড়া করছি, ওই যে পায়ে তাড়া করার সময় কি হচ্ছে? বাতাসের বেগটা বাড়ছে। সেই সময়, সেই মুহূর্তটা যখন আমরা একটা ককরোচকে ধাওয়া করছি, তো বাতাসের বেগ বাড়ার সঙ্গে সঙ্গে সেই বাতাসের বেগ হচ্ছে কি করে না এই অ্যানাল যে সার্সি, এই যে এই অ্যানাল সার্সি এখানে কি করে না সেটা অনুভূতিটা পৌঁছায়, শব্দের যে কম্পন, শব্দ অনুভূতিটা পৌঁছানোর সঙ্গে সঙ্গে কি করে এ শরীরের মধ্যে নার্ভ ইম্পালস, স্নায়ু উদ্দীপনাটা, এই যেটা বাইরে থেকে যেটা অনুভব করলো কম্পনটা, আওয়াজটা, সেটা কি করছে না নার্ভাস সিস্টেমের মাধ্যমে সেটা শরীরে পৌঁছায়। আমরা নার্ভাস সিস্টেম প্রত্যেকে দেখাবো। শরীরে যখন পৌঁছাচ্ছে তখন মস্তিষ্ক কি করছে? লেগসকে
পাকে অ্যালার্ট করে যে তুমি দৌড়াও। ওকে, সেই কারণে তারা কি করে, পায়ের আওয়াজ পেলেই তারা মারছুট দৌড়ায়। তাহলে কি বললাম, অ্যানাল সার্সি হচ্ছে কাজ, তাহলে কি হচ্ছে যে সেই বাইরে থেকে অনুভব, কম্পন শব্দকে অনুভব করে সেটাকে কোথায় নিয়ে যাচ্ছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মস্তিষ্ক থেকে, মস্তিষ্ক আবার অ্যালার্ট করছে পাকে, লেগস দৌড়াতে সাহায্য করছে, লেগস দৌড়াচ্ছে। তাহলে বোঝা গেছে। তাহলে এর কাজ হচ্ছে কি, অ্যানাল সার্সির কাজ হচ্ছে শব্দের কম্পন, তাপ কি করা, অনুভূতিকে গ্রহণ করা। ওকে, দেখো অ্যানাল স্টাইল হচ্ছে শুধু দেখা যায় মেলের ক্ষেত্রে। এটা কাদের পাওয়া যায়, মেল ককরোচ। ওকে, মেল ককরোচের ক্ষেত্রে পাওয়া যায় অ্যানাল স্টাইল। কত নম্বর সেগমেন্টে, 9th সেগমেন্ট। তাহলে 9 নম্বর সেগমেন্টে পাওয়া যায়। বুঝে গেছে। এই অ্যাবডোমেনের 9th সেগমেন্ট, সেই 9th সেগমেন্টে পাওয়া যাচ্ছে অ্যানাল স্টাইল, যেটা শুধুমাত্র পুরুষদের দেহে বর্তমান থাকে। ওকে, এটাও এরকম একটা ছোট্ট অংশ 9 নাম্বার সেগমেন্টে অবস্থিত। ঠিক আছে, তাহলে অ্যানাল সার্সি, অ্যানাল স্টাইল বোঝা গেল। এই দুটোর মধ্যে পার্থক্য আসে পরীক্ষাতে। বইয়ে তোমাদের এখানে অনেক কিছু লেখা থাকবে, গোনাকোপাইসিস, ভার্জিবারেন্স, মাসুঙ্গা ইত্যাদি, ওগুলো করার দরকার নেই। আমি ওগুলো যখন পড়াবো ডিটেলস তোমাদের আছে জননতন্ত্র তখন পড়াবো। ককরোচের অর্গান, রিপ্রোডাক্টিভ অর্গান। আরেকটা আছে স্ট্রিং গ্ল্যান্ড, আরেকটা আছে স্ট্রিং গ্ল্যান্ড। এই স্ট্রিং গ্ল্যান্ডটা কোথায় অবস্থিত, 5th এবং 6th টার্গাম, 5th and 6th টার্গাম। টার্গাম কেন বলছি মাথায় রাখবে, বইয়ে টার্গাম এবং স্টারনাম কতটা হাজারবার পাবে। টার্গাম মানে এই যে উপরের যে অংশটা, যাকে কি বলছি, ডর্সাল পোর্শন, ডর্সাল পোর্শনের স্ক্লেরাইড খন্ডগুলোকে বলা হচ্ছে টার্গাম। ভেন্ট্রাল পোর্শন যেখানে লেগস আছে সেখানে তুমি টার্ম ইউজ করবে স্টারনাম, আর দুই পাশে প্লুরাল। ওকে, তাহলে 5th এবং 6th যে টার্গাম, এই 5th এবং 6th টার্গামের মধ্যে অবস্থিত স্ট্রিং গ্ল্যান্ড। এটা আর্থোডিয়াল পর্দার সঙ্গে যুক্ত। ওকে, আর্থোডিয়াল পর্দার সঙ্গে যুক্ত। এই স্ট্রিং গ্ল্যান্ড থেকে